দশম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি আল্লাহর রহমতে সবাই সুস্থ আছো এবং নিরাপদে আছো, সেই সঙ্গে নিয়মিত লেখাপড়া করছো। আমি নাসরিন আক্তার, সহকারী শিক্ষক বাংলা, ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি গার্লস স্কুল অ্যান্ড কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে জানাই স্বাগতম। আমার আজকের পাঠ শ্রেণী দশম, বিষয় বাংলা প্রথম পত্র, গদ্য, পাঠ শিরোনাম বই পড়া। শিক্ষার্থীরা, গত ক্লাসে অভাগীর স্বর্গ গল্পটি পড়ানো হয়েছিল। গল্পটি থেকে তোমাদের জন্য সৃজনশীল প্রশ্ন ছিল বাড়ির কাজ। আশা করি সবাই বাড়ির কাজ করেছো। শিখন ফল। এই পাঠ শেষে শিক্ষার্থীরা যা জানতে পারবে: প্রমোদ চৌধুরী সম্পর্কে জানতে পারবে, সাহিত্য চর্চার প্রয়োজনীয়তা ব্যাখ্যা করতে পারবে, বই পড়ার আনন্দ ও গুরুত্ব উপলব্ধি করতে পারবে, সামাজিক জীবনে লাইব্রেরি প্রতিষ্ঠার গুরুত্ব তুলে ধরতে পারবে, আমাদের ত্রুটিপূর্ণ শিক্ষা ব্যবস্থার স্বরূপ সম্পর্কে ধারণা লাভ করবে, স্বশিক্ষায় শিক্ষিত হওয়ার গুরুত্ব লাভ করবে। শিক্ষার্থীরা, বই পড়া প্রবন্ধটি লিখেছেন প্রমোদ চৌধুরী। আমরা তার পরিচিতি দেখে নেই। প্রমোদ চৌধুরীর জন্ম 1868 সালে যশোরে জন্মগ্রহণ করেন। তার শিক্ষা জীবন ছিল কৃতিত্বপূর্ণ। 1890 সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে তিনি MA ডিগ্রি লাভ করেন এবং পরে ব্যারিস্টারি পড়ার জন্য বিলাত যান। তার পেশা: তিনি কিছুকাল ইংরেজি সাহিত্যে অধ্যাপনা করেন এবং পরে সাহিত্য চর্চায় মনোনিবেশ করেন। সাহিত্যিক পরিচয়: তিনি মূলত প্রাবন্ধিক হিসেবে খ্যাতি অর্জন করেন এবং তার নেতৃত্বে বাংলা সাহিত্যে নতুন গদ্যধারা সূচিত হয়। তিনি সবুজপত্র পত্রিকা সম্পাদনা করেন। ছদ্মনাম: শিক্ষার্থীরা, প্রমোদ চৌধুরীর ছদ্মনাম হচ্ছে বীরবল। উল্লেখযোগ্য গ্রন্থ: প্রমোদ চৌধুরী রচিত উল্লেখযোগ্য গ্রন্থগুলো হচ্ছে বীরবলের হালখাতা, রায়াতের কথা, চার ইয়ারি কথা, আহুতি, প্রবন্ধ সংগ্রহ, নীল লোহিত, সনেট ৫৫, পদচারণ। মৃত্যু: প্রমোদ চৌধুরী 1946 সালে মৃত্যুবরণ করেন। শিক্ষার্থীরা, বই পড়া প্রবন্ধটি বিদ্যালয়ের শ্রেণী কার্যক্রম চলাকালীন সময়ে তোমাদের পড়ানো হয়েছিল। তোমাদের সৃজনশীল প্রশ্নের উত্তর অনুশীলনের জন্য প্রবন্ধটি আজ পুনরালোচনা করছি। প্রবন্ধটির উৎস পরিচিতি: বই পড়া প্রবন্ধটি প্রমোদ চৌধুরীর প্রবন্ধ সংগ্রহ থেকে নির্বাচন করা হয়েছে। প্রবন্ধটি একটি লাইব্রেরির বার্ষিক সভায় পঠিত হয়েছিল। আর্থিকভাবে লাভজনক নয় এমন সব কিছুই এদেশে অনর্থক বিবেচনা করা হয়, কিন্তু যথার্থ শিক্ষিত হতে হলে প্রয়োজন মনের প্রসার। এজন্য শিক্ষা প্রতিষ্ঠান থেকে অর্জিত জ্ঞানের পাশাপাশি সাহিত্য পাঠ্যের অভ্যাস ও আগ্রহ বৃদ্ধি করতে হবে। শিক্ষা প্রতিষ্ঠান থেকে প্রাপ্ত শিক্ষা পূর্ণাঙ্গ নয় বলেই আমাদের অনেক বই পড়া দরকার। শিক্ষার্থীরা, আমরা আগেই জেনেছি বই পড়া প্রবন্ধটি লিখেছেন প্রমোদ চৌধুরী। প্রবন্ধটির মূল বক্তব্য: মননশীল প্রবন্ধকার প্রমোদ চৌধুরী বই পড়া প্রবন্ধে বই পড়ার উপযোগিতা ও পাঠকের
মন মানসিকতা নিয়ে আলোচনা করেছেন। এই প্রবন্ধে লেখক বই পড়ার প্রয়োজনীয়তা ও অপরিহার্যতা সম্পর্কে নানা যুক্তি প্রমাণ দিয়েছেন। আমাদের পাঠে অনভ্যাসের ক্ষেত্রে লেখক মূলত দায়ী করেছেন প্রচলিত শিক্ষা ব্যবস্থাকে। প্রচলিত শিক্ষা ব্যবস্থার সমালোচনা করে তিনি বলেছেন, প্রচলিত শিক্ষা ব্যবস্থা আমাদেরকে অর্থ উপার্জন করতে শেখায়, কিন্তু সুপ্ত হৃদয়বৃত্তিকে প্রস্ফুটিত করে না, যে কারণে সবাই শিক্ষার ফল হাতে হাতে পেতে আগ্রহী। যে শিক্ষার সাথে আর্থিক যোগ নেই, সেই শিক্ষা আমাদের কাছে অনর্থক বলে বিবেচিত হয়। তাই বই পড়ার প্রতি আমাদের প্রবল অনিচ্ছা, অনাগ্রহ। শিক্ষা প্রতিষ্ঠান থেকে যে শিক্ষা দেওয়া হয় তা অপূর্ণ হওয়াতেই এ মারাত্মক অবস্থার সৃষ্টি হয়েছে। সুশিক্ষিত ব্যক্তিমাত্রই স্বশিক্ষিত। যথার্থ শিক্ষিত হতে হলে মনের প্রসারতা দরকার, যা পাঠ অভ্যাসের মাধ্যমেই কেবল সম্ভব। একজন স্বশিক্ষিত মানুষ নীচতা, স্পর্শকাতরতা, হিংসা বিদ্বেষের ঊর্ধ্বে। সে নিজেকে প্রকৃতভাবে চিনতে জানতে পারে। এ কারণে বই পড়ার অভ্যাস গড়ে তুলতে হবে, আর বই পড়ার জন্য সুপরিকল্পিতভাবে লাইব্রেরি প্রতিষ্ঠা করতে হবে ব্যাপক ভিত্তিতে। বাধ্য না হলে যে লোকে বই পড়ে না, এ ধারণার অবসান ঘটাতে হবে, তবেই উন্নতি সম্ভব। প্রগতিশীল বিশ্বের সাথে তাল মিলিয়ে চলতে হলে বই পড়ার কোনো বিকল্প নেই। শিক্ষার্থীরা, আমরা সংক্ষেপে বই পড়া প্রবন্ধের মূল বক্তব্য জেনেছি। তোমরা অবশ্যই প্রবন্ধটি রিডিং পড়বে, কারণ তোমরা জানো প্রত্যেকটি পদ্যে গদ্যের প্রত্যেকটি লাইনই তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ বহু নির্বাচনী প্রশ্নের উত্তরের জন্য এবং সৃজনশীল প্রশ্নের উত্তরের জন্য তোমাদের পদ্য গদ্যগুলো ভালো করে রিডিং পড়া উচিত। তাই বই পড়া প্রবন্ধটিও তোমরা খুব ভালো করে রিডিং পড়বে, যেন বহু নির্বাচনী প্রশ্নের উত্তর এবং সৃজনশীল প্রশ্নের উত্তর দিতে সুবিধা হয়। গুরুত্বপূর্ণ বিষয়। শিক্ষার্থীরা, বই পড়া প্রবন্ধের কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় এখানে উল্লেখ করা হয়েছে। এই বিষয়গুলো তোমরা বিশ্লেষণ করতে পারলে তোমাদের সৃজনশীল প্রশ্নের অনুধাবন, প্রয়োগ ও উচ্চতর দক্ষতার প্রশ্নের উত্তর দিতে সহজ হবে। গুরুত্বপূর্ণ বিষয়গুলো হচ্ছে, প্রথমটি সাহিত্য চর্চার প্রয়োজনীয়তা। সাহিত্যে জীবন সংস্কৃতির নানা দিকের আলোচনা থাকে। মনীষীদের লেখার মধ্য দিয়েই তাদের অর্জিত জ্ঞান ও মতাদর্শের সঙ্গে আমরা পরিচিত হতে পারি। তাই সাহিত্য চর্চার মাধ্যমে মানুষের মনের অজ্ঞতা, কলুষতা, সংকীর্ণতা ও সীমাবদ্ধতা দূরীভূত হয়। প্রাবন্ধিক মনে করেন, সাহিত্য চর্চার মধ্যে দিয়েই আমাদের জাতি প্রকৃত মানুষ হয়ে উঠবে। প্রকৃতপক্ষে সংস্কৃতি মনস্ক ও পরিশীলিত মানুষ হিসেবে নিজেকে গড়ে তুলতে মুক্ত জ্ঞান চর্চা অত্যাবশ্যক, যার একমাত্র উপায় সাহিত্য চর্চা। পরবর্তী বিষয়টি হচ্ছে প্রচলিত শিক্ষা ব্যবস্থার ত্রুটি। যথার্থ শিক্ষিত হয়ে ওঠার জন্য মুক্ত জ্ঞান চর্চার বিকল্প নেই, কিন্তু প্রচলিত শিক্ষা ব্যবস্থায় সীমাবদ্ধতার কারণে সে সুযোগ নেই। প্রাবন্ধিক যুক্তিতর্কের মাধ্যমে দেখিয়েছেন, প্রচলিত শিক্ষা ব্যবস্থায় গদবাঁধা কিছু পাঠ্যপুস্তক মুখস্থ করে শিক্ষার্থীরা যথার্থ শিক্ষিত হয়ে উঠতে পারছে না।
এতে করে শিক্ষার্থীদের মনের সুকুমার বৃত্তিগুলোর অপমৃত্যু ঘটছে, ফলে প্রচলিত শিক্ষা ব্যবস্থা হয়ে পড়ছে মানসিক বিকাশের অন্তরায়। শিক্ষার্থীরা আমাদের পরবর্তী অর্থাৎ বই পড়া প্রবন্ধের পরবর্তী গুরুত্বপূর্ণ বিষয়টি হচ্ছে লাইব্রেরি প্রতিষ্ঠার গুরুত্ব। বই পড়া প্রবন্ধে স্বেচ্ছায় বই পড়ার মাধ্যমে স্বশিক্ষিত হয়ে ওঠার পরামর্শ দেওয়া হয়েছে। বলা হয়েছে, সুশিক্ষিত হতে হলে স্বশিক্ষার বিকল্প নেই, আর স্বশিক্ষিত হয়ে ওঠার জন্য সাহিত্য চর্চা আবশ্যক, যার প্রধান মাধ্যম হলো লাইব্রেরি। কেননা লাইব্রেরিতে জ্ঞান চর্চার মূল উপকরণ বই সংরক্ষিত থাকে। এই প্রবন্ধে প্রচলিত শিক্ষা ব্যবস্থার সমালোচনা করে লাইব্রেরিকেই জ্ঞান অর্জনের মূল কেন্দ্র হিসেবে নির্দেশ করেছেন প্রাবন্ধিক। লাইব্রেরিতে নিজের পছন্দমতো বিদ্যার সাধনা করে শিক্ষার্থীরা স্বশিক্ষিত হয়ে উঠবে, এমনটি প্রত্যাশা করেন প্রমোদ চৌধুরী। গুরুত্বপূর্ণ উক্তি। শিক্ষার্থীরা বই পড়া প্রবন্ধের কিছু গুরুত্বপূর্ণ উক্তি উল্লেখ করা হয়েছে, যেই উক্তিগুলো তোমাদের অনুধাবনমূলক প্রশ্নের জন্য খুবই জরুরি। প্রথম উক্তিটি হচ্ছে, আমরা জাত হিসেবে শৌখিন নই। দুঃখ দারিদ্র্যের এই দেশে মৌলিক চাহিদা মেটাতেই আমরা হিমশিম খেয়ে যাই, যে কারণে স্বেচ্ছায় শিল্প সাহিত্য চর্চার প্রতি আমাদের আগ্রহ গড়ে ওঠেনি। জীবনধারণী যেখানে মূল সমস্যা, সেখানে বই পড়ার মতো বিষয়ে মনোযোগ দেওয়ার মানসিকতা গড়ে ওঠে না। আমাদের পরবর্তী উক্তিটি হচ্ছে, আমরা ডেমোক্রেসির গুণগুলো আয়ত্ত করতে না পেরে তার দোষগুলো আত্মসাৎ করেছি। শিক্ষার্থীরা এই অংশে বোঝানো হয়েছে, ডেমোক্রেসি আমাদের সুযোগ দিয়েছিল নিজের মতামত প্রকাশ করার মাধ্যমে সমতা অনায়নের। আমরা এই সুযোগের সদ্ব্যবহার না করে অপব্যবহার করেছি। মত প্রকাশের মাধ্যমে আমরা নিজেদের বড় করে উপস্থাপন করতে চেয়েছি, এতে ডেমোক্রেসির উদ্দেশ্যকে আমরা ব্যাহত করেছি। পরবর্তী উক্তিটি হচ্ছে, মনোরাজ্যের দান গ্রহণ সাপেক্ষ। শিক্ষক ছাত্রের সামনে জ্ঞানের ভাণ্ডার খুলে দিলেই ছাত্র জ্ঞানী হয়ে উঠবে না। ছাত্রের জ্ঞানী হওয়া নির্ভর করে তার অন্তর্নিহিত শক্তি ও ইচ্ছাশক্তির ওপর। শিক্ষক যদি ছাত্রকে জ্ঞান অর্জনে আগ্রহী করে তুলতে না পারেন, তাহলে জ্ঞান পরিবেশনের করে কোনো ফল হয় না। পরবর্তী উক্তিটি হচ্ছে, কেউ স্বেচ্ছায় আমাদের পরবর্তী উক্তিটি হচ্ছে, পাশ করা ও শিক্ষিত হওয়া এক বস্তু নয়। পাশ করার মাধ্যমে আমরা শুধু সার্টিফিকেট অর্জন করি, কিন্তু শিক্ষিত হলে আমরা অর্জন করি মূল্যবোধ ও সৃজনী শক্তি। পাশ করলেই কেউ সুশিক্ষিত হয়েছে তা বলা যায় না, কেননা কিছু পাঠ্য বই পড়লেই পাশ করে ফেলা যায়, কিন্তু শিক্ষিত হতে হলে প্রয়োজন স্বেচ্ছায় জ্ঞান ও সাহিত্যের রাজ্যে বিচরণ। শিক্ষার্থীরা, আমাদের পরবর্তী উক্তিটি হচ্ছে, কেউ স্বেচ্ছায় বই পড়লে আমরা তাকে নিষ্কর্মার দলে ফেলে দেই। আমরা আমাদের অর্থনৈতিক বিকাশ নিয়ে যতটা আগ্রহী, মানসিক বিকাশ নিয়ে ততটা নই। বই পড়াটা সরাসরি কোনো অর্থকরী কাজ নয়, তাই একে আমরা অপ্রয়োজনীয় বা ব্যাগার খাটা মনে করি। আমরা মনে করি যে স্বেচ্ছায় বই পড়ার চেয়ে অর্থকরী কোনো কাজ করা বেশি জরুরি, তাই বলা হয়েছে, কেউ স্বেচ্ছায় বই পড়লে আমরা তাকে নিষ্কর্মার দলে
ফেলে দিই। আমাদের শেষ উক্তিটি হচ্ছে, যে জাতি যত নিরানন্দ সে জাতি তত নির্জীব। এই উক্তিটির মাধ্যমে বোঝানো হয়েছে, মন যদি আনন্দের উৎস খুঁজে না পায় তাহলে তা ধীরে ধীরে প্রাণশক্তিহীন হয়ে পড়ে। যে জাতি আনন্দের উৎস তথা সাহিত্যচর্চার আনন্দ থেকে বঞ্চিত হয় সে জাতি প্রাণশক্তিতে নির্জীব হয়ে পড়ে। এই নির্জীব জাতি প্রগতিশীল অনেক জাতি থেকে পিছিয়ে পড়ে। শিক্ষার্থীরা, আমি আশা করছি এই উক্তিগুলো তোমরা বুঝতে পেরেছ এবং অনুধাবন প্রশ্নের উত্তরে সুন্দর করে তোমরা এই উক্তিগুলো ব্যাখ্যা করতে পারবে। শিক্ষার্থীরা, তোমাদের জন্য বাড়ির কাজ, সৃজনশীল প্রশ্ন। উদ্দীপকটি আমি পড়ছি। জাতীয় জীবনধারা গঙ্গা যমুনার মতোই দুই ধারায় প্রবাহিত। এক ধারার নাম আত্মরক্ষা বা স্বার্থপ্রসার, আরেক ধারার নাম আত্মপ্রকাশ বা পরমার্থ বৃদ্ধি। একদিকে যুদ্ধবিগ্রহ, মামলা ফ্যাসাদ প্রভৃতি কদর্য দিক, অপরদিকে সাহিত্য, শিল্প, ধর্ম প্রভৃতি কল্যাণপ্রদ দিক। একদিকে শুধু কাজের জন্য কাজ, অপরদিকে আনন্দের জন্য কাজ। একদিকে সংগ্রহ, আরেকদিকে সৃষ্টি। যে জাতি দ্বিতীয় দিকটির প্রতি উদাসীন থেকে শুধু প্রথম দিকটির সাধনা করে সে জাতি কখনো উঁচু জীবনের অধিকারী হতে পারে না। শিক্ষার্থীরা, উদ্দীপকের আলোকে আমাদের প্রথম প্রশ্ন হচ্ছে, ভাড়ে ও ভবানী অর্থ কী? ভাড়ে ও ভবানী অর্থ হলো রিক্ত বা শূন্য। খ নং প্রশ্ন হচ্ছে, অন্তর্নিহিত শক্তি বলতে কী বোঝানো হয়েছে? বই পড়া প্রবন্ধে অন্তর্নিহিত শক্তি বলতে মানুষের আত্মিক শক্তিকে বোঝানো হয়েছে। মানুষের দুই রকমের শক্তি রয়েছে, যথা দৈহিক শক্তি ও আত্মিক শক্তি। আত্মিক শক্তির মাধ্যমে মানুষ তার আত্মাকে উদ্বোধিত করে নিজের মন নিজে গড়ে তোলে, নিজের বিদ্যা নিজে অর্জন করে। অর্থাৎ এই আত্মিক শক্তি যেহেতু মানুষের অন্তর্নিহিত সকল প্রচ্ছন্ন শক্তিকে ব্যক্ত করে, সেহেতু তাকে অন্তর্নিহিত শক্তি বলা যায়। শিক্ষার্থীরা, গ নং প্রশ্ন হচ্ছে, উদ্দীপকে বর্ণিত প্রথম দিকটি বই পড়া প্রবন্ধের যে দিকটিকে ইঙ্গিত করে তা ব্যাখ্যা করো। শিক্ষার্থীরা, আমরা উদ্দীপকের আলোকে বলতে পারি, উদ্দীপকের প্রথম দিকটি বই পড়া প্রবন্ধের মানুষের অর্থনৈতিক চিন্তার দিকটিকে ইঙ্গিত করে। আমাদের ঘ নং প্রশ্ন হচ্ছে, উদ্দীপকে পরমার্থ বৃদ্ধির প্রতি যে গুরুত্ব দেওয়া হয়েছে তা বই পড়া প্রবন্ধে লেখকের মতকে সমর্থন করে। মন্তব্যটির বিচার করো। বই পড়া প্রবন্ধে প্রমোদ চৌধুরী সাহিত্য চর্চার মাধ্যমে মানুষের আত্মার বিকাশকে প্রাধান্য দিয়েছেন, যা উদ্দীপকে বর্ণিত পরমার্থ বৃদ্ধির দিকটিকে সমর্থন করে। শিক্ষার্থীরা, সৃজনশীল প্রশ্নটি তোমাদের পাঠ্য বইয়ের আলোকে দেওয়া, অর্থাৎ বই পড়া প্রবন্ধের আলোকে এই সৃজনশীল প্রশ্নটি দেওয়া হয়েছে। তোমরা পাঠ্য বইয়ের সহায়তায়
গ এবং ঘ নং প্রশ্নের উত্তর সুন্দর করে লিখবে। আমি আবার বলছি, বই পড়া প্রবন্ধটি অবশ্যই তোমরা রিডিং পড়বে এবং পাঠ্য বইয়ের সহায়তায় 4টি প্রশ্নের উত্তর সুন্দর করে লিখে ফেলবে। আমরা আশা করব তোমরা নির্দিষ্ট সময়ে তোমাদের বাড়ির কাজগুলো সম্পূর্ণ করছো এবং নিয়মিত লেখাপড়া করছো। সবাই ভালো থেকো, নিয়মিত লেখাপড়া করো। পরবর্তী ক্লাসে আবার কথা হবে। ধন্যবাদ।